আজকে এমন একটা লেসন পড়বো যেটা এই বছর ফুল সিলেবাসে নতুন সংযুক্ত হয়েছে, এমনকি তোমাদের বইতেও নতুন সংযুক্ত হয়েছে। এর আগে কখনো এইচএসসিতে এই দুটা গল্প ছিল না। তার মানে এই বছর এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা যে কোনো বোর্ডে যেমন বেশি, তেমনি আমরা যখন অ্যাডমিশনে যাব এইসব জায়গা থেকে, যেহেতু ফার্স্ট পেপার থেকেই বেশিরভাগ প্রশ্ন হয়, অ্যাডমিশনেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। চলো আমরা শুরু করব, সেটা হচ্ছে ইউনিট 5, আমাদের ইউনিট 5-এর লেসন 4। আচ্ছা, ইউনিট 5 লেসন 4-এ আমরা দেখতে পাই কোয়াল মাইনার্স। লেসন 4-এ এই গল্পটা আছে। যারা মাইনিং সম্পর্কে আমরা জানি যে যখন সাধারণত কোনো মাটিতে বা ভূগর্ভস্থ কোনো জিনিসকে উত্তোলন করা হয়, এটাকে বলা হয় মাইনিং। তাহলে কোয়াল মাইনিং মানে কয়লার যে মাইনিং, অর্থাৎ কয়লার খনি বাংলায় যদি আমরা ধরি তাহলে হচ্ছে কয়লা খনি। কয়লা খনি থেকে মাইনার্স যারা খনির কাজ করে, তাহলে কয়লা খনির শ্রমিক হিসাবে যারা কাজ করে তাদেরকে নিয়ে কথা বলতেছে। কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট বাচ্চা, দেখো একদমই হাফ প্যান্ট পরা কিছু বাচ্চা, এইখানেও দুইটা বাচ্চা ঠেলতেছে যাদেরও বয়স বাচ্চা বাচ্চা দেখা যাচ্ছে। এইখানে মুখে অলরেডি কালি টালি লেগে আছে এমন শিশু বাচ্চাদেরকে বোঝানো যাচ্ছে। তার মানে আমরা বুঝতেছি যে সামহাও এইখানে মাইনারগুলা খুবই ছোট বাচ্চা বা শিশু শ্রম তাদেরকে দিয়ে করানো হচ্ছে, এই ধরনের কথা বলতে পারে। আসো এইবার শুরু হওয়ার আগেই, আর্টিকেল যখন শুরু হচ্ছে তার আগে একটা প্রিফেস দেওয়া হচ্ছে এরকম যে শেয়ারিং দ্য আর্থ ইজ আ কালেকশন। এটা এমন একটা কালেকশন অফ জাস্টিস ওরিয়েন্টেড এনভায়রনমেন্টাল রাইটিংস। তাহলে রাইটিংটা হচ্ছে নাউন এইখানে। কোন ধরনের রাইটিং? এনভায়রনমেন্টাল রাইটিং। কোন এনভায়রনমেন্টাল? জাস্টিস ওরিয়েন্টেড এনভায়রনমেন্টাল। এই দুইটা ওয়ার্ডই এই রাইটিংকে মডিফাই করেছে, দ্যাটস ওয়াই তারা অ্যাডজেক্টিভ হিসাবে পরিগণিত হবে। ইন দিস লেসন, এই লেসনে আমরা উইল রিড অ্যান এক্সার্প্ট। আমরা এমন একটা এক্সার্প্ট পড়বো। হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সার্প্ট? এই অর্থটা আমরা প্রায়ই পাই, রাইট? এক্সার্প্ট মানে হচ্ছে কোনো জিনিসকে উদ্ধৃতি করা, তাহলে আমরা ব্যবহার করতে পারি কোট, রাইট? তাহলে আমরা কোট ব্যবহার করতে পারি উদ্ধৃতি করা অর্থে, ঠিক আছে? যে এমন একটা এক্সাম্পল নিয়ে কাজ করব ফ্রম দ্য স্পিচ অফ লর্ড অ্যাশলি। তোমরা লর্ড অ্যাশলির নাম শুনে থাকবা রাজনীতিবিদ হিসাবে, উনি যারা হিস্ট্রি পড়ছো। হুইচ হি ডেলিভার্ড ইন 1842, 1842 সালে তিনি এটা ডেলিভার করেছিলেন। উই উইল রিড 3 টেস্টিমনিজ। আমরা 3টা টেস্টিমনি পড়বো। টেস্টিমনি মানে ওয়ার্ডটা খুব পরিচিত আমাদের, আমরা প্যারাগ্রাফ বা দরখাস্ত লেখার সময় অনেক সময় লিখি। তাহলে 3টা টেস্টিমনি আমরা পড়বো, কালেক্টেড বাই লর্ড অ্যাশলিস কমিশন। লর্ড অ্যাশলি একটা কমিশন করেছিলেন, সেইখানে তারা দ্যাট ইনভেস্টিগেটেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট ইন হাস্কার কয়লারি। কয়লারি হচ্ছে এই যে মানে কয়লা নিয়ে কাজ করে যেই মাইনটা, সেই মাইনটাকে কয়লারি বলা হয় সাধারণত। তো হাস্কার কয়লারিতে একটা ঘটনা ঘটেছিল যেটা ইয়র্কশায়ার, ইংল্যান্ডে ইয়র্কশায়ারে 1838। এই ঘটনাটা কখন? ডিউরিং হিজ ইনভেস্টিগেশন হি ইন্টারভিউড। এখন আসো একটু গ্রামার চেক করি। ইন্টারভিউটা হচ্ছে ভার্ব। এইবার ভার্বকে ধরে ধরে আমরা কিছু জিনিস কাজ করি। কখন ইন্টারভিউ নিছেন? ডিউরিং হিজ ইনভেস্টিগেশন। তাহলে এই অংশটা যেহেতু যেটুকু মাত্র দাগ দিলাম, যেহেতু কোনো ফাইনাইট ভার্ব নাই, সবগুলাই একটা ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? এই ফ্রেজটা বোঝার জন্য আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কখন, তাইলে আমরা যা পাই সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, হি ইন্টারভিউড, কাকে ইন্টারভিউ করেছিলেন? আ লার্জ নাম্বার অফ পিপল। তাহলে এইটুকু হচ্ছে একটা নাউন ফ্রেজ, ঠিক আছে? কারণ ভার্বের অবজেক্ট হিসাবে এরা কাজ করেছে, আ লার্জ নাম্বার অফ পিপল। মূলত পিপলটা হচ্ছে নাউন, তার আগে যতটুকু বসছে পুরোটাই নাউন ফ্রেজ হিসাবে বসবে। এইবার কোন ধরনের পিপল? পিপলরা যারা ওয়ার্কিং, যারা কাজ করেছে ইন ব্রিটেইনস ফ্যাক্টরিজ অ্যান্ড মাইন্স। তাহলে পিপলদের অবস্থা বোঝাচ্ছে, দোষগুণ অবস্থা বোঝানোর সময় মাঝখানে এইটাতেও কোনো ফাইনাইট ভার্ব নাই, ফ্রেজ হিসাবেই বসছে। এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। একটা বাক্যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ সব কিছু বসে গেছে। মাত্র একটা বাক্য যেইখানে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের ব্যবহার পাইলাম, নাউন ফ্রেজের ব্যবহার পাইলাম এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার পাইলাম। প্রশ্ন যখন ইউনিভার্সিটিতে আসবে নাউন প্রোনাউন, নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থেকে, ক্লজ থেকে, আমরা তখন ভয় পাই। অথচ আমরা যদি আমাদের টেক্সট বুকগুলো পড়ি, খুব সহজেই টেক্সট বুকগুলোর মধ্যে এই ধরনের জিনিসগুলো লুকায় থাকে যেটা আমরা পড়তে চাই না। এইখানে যে কোনো একটাই যদি মানে ফাইনাইট ভার্ব থাকতো, তাহলে প্রত্যেকটাকে আমরা আবার কী করতে পারতাম? ক্লজ হিসাবে ধরতে পারতাম। যেমন হোয়েন হি ওয়াজ ইনভেস্টিগেটিং, এটা হয়ে যাইতো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। হি ইন্টারভিউড few people who were a number of people, বা he interviewed some, they were number of people, এটা হয়ে যেত তখন নাউন ক্লজ। people those were working অথবা who were or working, এইটা হয়ে যেত অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে সিম্পল ওয়েতে আমরা গ্রামারকে দেখতে পারি, এই ইন্টিগ্রেটেড গ্রামারগুলাই বইয়ে দেয়া আছে, যেটা আমাদের পড়াটা জরুরি।
থ্রু হিজ ইন্টারভিউস, তিনি তার ইন্টারভিউয়ের মাধ্যমে ইনহিউম্যান ওয়ার্কিং কন্ডিশন ইন দ্য কয়লারিস, সিভিয়ার এক্সপ্লয়টেশন অ্যান্ড ওয়ার্নিং নাম্বার অফ চাইল্ড লেবার ওয়ার রিভিলড। তার এই ইনভেস্টিগেশনের মাধ্যমে এই জিনিসগুলো রিভিল হয়েছে যে এখানে চাইল্ড লেবার কাজ করতেছে, সিভিয়ার এক্সপ্লয়টেশন হচ্ছে, অথবা অথবা আমরা দেখব ইনহিউম্যান ওয়ার্কিং কন্ডিশন সেখানে রয়েছে, অমানবিক কাজের পরিবেশ সেখানে তৈরি হয়েছে। দ্য ওয়ার্কিং কন্ডিশনস অফ দিস চিলড্রেন ওয়ার ইনহিউম্যান, একইভাবে ইনহিউম্যান শব্দ হচ্ছে অমানবিক, তাদের যে কাজের পরিস্থিতি এইটাও ইনহিউম্যান অবস্থায় আছে। লর্ড অ্যাশলিস ফাউন্ড ভেরি ইয়াং চিলড্রেন ওয়ার্কিং অ্যাজ লং এজ 18 hours a day in mines and collieries, some attached by chain to heavy carts that they had to drag. খুবই বাজে অবস্থা যে উনি এইটা পেয়েছেন গবেষণা করে বা ওইখান থেকে, যে বাচ্চাদেরকে প্রায় 18 আওয়ার লং কাজ করতে হয় এবং তারা মাঝে মাঝেই চেইন দিয়ে হেভি হেভি কার্ট, মানে যেহেতু বোঝাই করার জন্য বাচ্চারাই বড় বড় ব্যাগ বা কার্ট, হ্যাঁ, কয়লা ভরে ভরে 50 কেজি 60 কেজির ওজন, যাদের নিজেদের ওজনই 20 কেজি, সে এরকম 50 কেজি 60 কেজির জিনিস বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছে, মানে ভেতর থেকে বাইরে উপর থেকে নিচে উঠাচ্ছে, এই জিনিসগুলো চলে আসছে। 3 testimonies gathered by Ashley's Mine Commission are given below. সেখান থেকে 3টা টেস্টিমনি দেয়া হচ্ছে। প্রথমটা, সারাহ গোডলার নামে একজন বাচ্চা যার বয়স 8 বছর। খেয়াল করো, হ্যাঁ, সারাহ গোডলারের বয়স হচ্ছে 8 বছর। আই অ্যাম আ ট্র্যাপার, আমি একজন ট্র্যাপার। হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্র্যাপার? তোমাদের বইয়ে এই তার মানে টেস্টিমনিটা শেষ হওয়ার পরে ট্র্যাপারের সংজ্ঞা দেয়া আছে। আর ট্র্যাপার ইন দ্য কোয়াল মাইন was often the youngest member of the family working underground. ইউজুয়ালি হয় কি, একটা ফ্যামিলির সবাই মিলে একই জায়গায় কাজ করে। তোমরা হয়তো এটা খুব ভালো করে বুঝবা যখন তুমি দেখবা যে রাস্তা, মানে ইউজুয়ালি স্ল্যাম এরিয়া যেগুলো আছে আমাদের দেশে, স্ল্যাম এরিয়াগুলোতে মানে বস্তি এলাকাতে দেখবা যে মানুষজন যেহেতু দরিদ্র হয়, তারা তাদের দারিদ্র্য ঘুচানোর জন্য একই পরিবারের সবাই একসাথে এক জায়গায় কাজ করে। মানে বিল্ডিংয়ের হয়তো বাবা মাটি কাটতেছে কোনো জায়গায়, বস্তাটা আগায় দিচ্ছে, যে মা আগায় দিচ্ছে, ছোট 2টা ছেলে মেয়ে হয়তো ওই মানে মানে মাটি ফালানো শেষ হওয়ার পরে যখন বস্তাটা খালি হয় বা ঝুড়িটা খালি হয়, ওই খালি ঝুড়িটা পাস করার কাজে ব্যবহৃত হচ্ছে এবং শেষের জন কিছু একটা করতেছে। কোয়াল মাইনারে যেটা হইতো যে ফ্যামিলির সবাই মিলে, একই ফ্যামিলির সবাই কয়েকটা কাজে ভাগ হইতো, হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে ছোট যেটা দ্য ইয়াংগেস্ট মেম্বার, সে কাজ করতো আন্ডারগ্রাউন্ডে ট্র্যাপার হিসেবে। দেয়ার জব ওয়াজ টু ওপেন অ্যান্ড ক্লোজ দ্য উডেন উইথড্রপস, দোজ কল ট্র্যাপডোর। মানে তোমরা যদি গুগল করো তাহলে দেখতে পারবা, বা ইউটিউবে যদি ঢোকো, মাইনের শুরু যেহেতু নিচে হয়, তো একটা দরজা থাকে যেটাকে ট্র্যাপডোর বলা হয়, মানে এই দিক দিয়ে যাওয়া আসার রাস্তাটা থাকে মালামাল উঠানো নামানোর। এই ট্র্যাপডোরগুলোকে যেহেতু বাচ্চারা বেশি ছোট, তারা এই দরজাটাকে শুধু ক্লোজ করবে এবং ওপেন করবে, এটাই ছিল তার কাজ। দ্যাট অ্যালাউড ফ্রেশ এয়ার টু ফ্লো থ্রু দ্য মাইন, এই মাইনের ভেতর দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহ করা, কারণ আগুন জ্বলে সারাদিন, মানে খুবই বাজে অবস্থা থাকে গরমে। দে উড ইউজুয়ালি সিট ইন টোটাল ডার্কনেস আপ টু 12 hours এ টাইম। তারা 12 ঘন্টা মতো ওই একটা জায়গায় বসে থাকতো। যখন বলতো তোর জানলা খুলো, সে একটু জানলা খুলতো টান দিয়ে, আবার লাগাই দাও, লাগাই দিত। এই তার কাজ ছিল, ওয়েটিং টু লিড দ্য কোয়াল টাব থ্রু দ্য ডোর, এইটাই তার কাজ ছিল। সো এইটা হচ্ছে উনি ট্র্যাপার। আই এম আ ট্র্যাপার, সে বলতেছে নিজের পরিচয় যে আমার কাজটা কি, আমার রোলটা হচ্ছে আমি সেখানে ট্র্যাপার ইন দ্য গোবার পিট, গোবার নামে ওই জায়গাটা, ঠিক আছে, যেই পিটটা তারা খনন করতেছিল। ইট ডাজ নট টায়ার মি, কোট আনকোট করা বক্তব্য তার, হ্যাঁ, হুবহু সে বক্তব্য দিচ্ছে, তার কথা তুলে ধরা হচ্ছে। এইটা আমাকে টায়ার করে না, কোনটা, এই কাজটা, ডাজন্ট টায়ার মি, ঠিক আছে। বাট আই হ্যাভ আ ট্র্যাপ উইদাউট আ লাইট অ্যান্ড আই এম স্কেয়ার্ড, কিন্তু আমি যেখানে কাজ করি ওই ট্র্যাপটা, মানে যেই দরজাটা সে যখন লাগায় দেয় তখন উইদাউট আ লাইট, এটাতে কোনো আলো থাকে না এবং আমি খুবই স্কেয়ার্ড থাকি। তাহলে আই এম স্কেয়ার্ড, এইখানে আমরা দেখবো যে আই অ্যাম বিভার্বের পরে সাধারণত যে অ্যাডজেক্টিভ বসে সেটা বসছে। আই গো অ্যাট 4 অ্যান্ড সামটাইম 3:30, আমি প্রায়শই 4টার সময় যাই, বিকাল 4টা বলা নাই কিন্তু, 4 AM, 4টা অথবা 3:30 AM এসে যায়। সকাল বা ভোর 4টা কিংবা 3:30টার সময় সে বের হয়। অ্যান্ড আই কাম আউট অ্যাট 5:05, 5:30টায় সে বের হয়। তার মানে যখন সে যাচ্ছে তখন টাইমটা হচ্ছে 3:30 বা 4টা সকাল, এবং যখন সে ব্যাক করতেছে কোয়াল থেকে তখন সে 5:30টার সময় বেরোচ্ছে। তার মানে প্রায় 13 ঘন্টা বা 12 ঘন্টার বেশি সময় সে একই জায়গায় কাজ করছে। আই নেভার গো টু স্লিপ, আমি কখনোই ঘুমাতে যাই না এর মধ্যে।
তার বয়স কত? বারবার মনে রেখো, 8 বছর বয়স। 8 বছর বয়সে কোনো বাচ্চা যদি তোমাদের ঘরে থাকে, তাহলে ইমাজিন করতে পারবা যে ওরা ঘুমায় সকাল 10টা পর্যন্ত। ইউজুয়ালি ক্লাসেও যাইতে চায় না যখন বাচ্চারা, তখন তারা ঘুমায়। সেইখানেই ছেলে বা মেয়ে, সারা নিশ্চয়ই মেয়ে, সে কী করে, 3:30টার সময় ভোরবেলা বের হয় এবং 5:30টার সময় সে ফিরে। সামটাইমস আই সিং ওয়েন আই হ্যাভ লাইট, যখন আলো দেখি, মানে দরজা খুললে স্বাভাবিকভাবে একটা আলো হয় ডোরটা খুললে, তখন আমি গান গাই। কি করবে একা মানুষ বসে? বাট ইন দ্য ডার্ক আই ডেয়ার নট সিং দেন, যখন অন্ধকার হয়ে যায় আমি তখন ভুলেও গান গাই না, কারণ তখন তার ভয় লাগে, সে স্কেয়ার্ড থাকে। আই ডোন্ট লাইক বিং এট দ্য পিক। তাহলে লাইক, ডোন্ট লাইক এগুলোর পরে আমরা জানি রাইট ফর্ম ভার্বস অনুযায়ী ভার্বের সাথে আইএনজি বসে। আই ডোন্ট লাইক বিং ইন দ্য পিচ, ওই পিঠে গর্তে বসে থাকতে আমার ভালো লাগে না। আই এম ভেরি স্লিপি ওয়েন আই গো সামটাইমস ইন দ্য মর্নিং, যখন সকালবেলা থাকে তখন আমি চোখ খুলতে পারি না, যখন আমি যাই 3:30টার দিকে 4টার দিকে, তোমার আমারই চোখ খুলে না। তোমরা যে পড়তে বসো, বয়স হয়ে গেছে 18, তারপরেও তোমাদের কষ্ট হয়। সেখানে 8 বছরের একটা বাচ্চা 3:30টার সময় বেরোচ্ছে কাজ করতে এবং সারাদিন খাটতেছে। আই গো টু সানডে স্কুলস অ্যান্ড রিডিং মেড ইজি। খেয়াল করো, এই রিডিং মেড ইজি হচ্ছে একটা বই বা একটা কারিকুলাম, হ্যাঁ, ওদের জন্য করা হয়েছিল। তাহলে আই রিড, এই রিডিং মেড ইজি একটা অবজেক্ট হিসাবে বসছে, এটা নাউন ফ্রেজ, ঠিক আছে, বা এটা নাউন হিসাবে কাজ করছে। এইখানে সে সানডে স্কুলে যায়, সানডে সাধারণত নাউন, কিন্তু এইখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভ, কারণ স্কুলকে মডিফাই করছে। কোন ধরনের স্কুল? সানডে স্কুল, যেটা শুধু সানডেতেই হয়, ঠিক আছে। গরিবদের জন্য, দরিদ্র যারা বা অশিক্ষিত যারা ছিল তাদের জন্য সামাজিকভাবে এটা একটা স্কুল প্রতিষ্ঠান করা হয়েছিল, যেখানে তারা সানডেতে, সারা সপ্তাহে কাজ করে সানডেতে পড়তে যাইতো। বিশেষ সুবিধা ছিল। শি নোজ হার লেটার্স অ্যান্ড ক্যান রিড লিটল ওয়ার্ডস। এবার লেখক বলতেছেন যে সে জানে, কিছু পড়তে পারে অল্প অল্প। দে টিচ মি টু প্রে, পড়তে শেখায়। শি রিপিটেড লর্ডস প্রেয়ার নট ভেরি পারফেক্টলি অ্যান্ড রান অন উইথ ফলোয়িং এডিশনস। সে মানে যেহেতু তখন এখনও তো ক্রিশ্চিয়ানিটি ওইখানে মানুষ ধর্মকর্ম পালন করতো, সে সংসদে বলতেছে যে এইটা সে কিছুটা প্রেয়ার পড়তে পারে, পারফেক্টলি পারে না। এবং এইটা যুক্ত করে সে বলছে, গড ব্লেস মাই ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড সিস্টার অ্যান্ড ব্রাদার, আঙ্কেলস অ্যান্ড আন্টস অ্যান্ড কাজিনস অ্যান্ড এভরিবডি এলস, অ্যান্ড গড ব্লেস মি অ্যান্ড মেক মি আ গুড সার্ভেন্ট। নর্মালি সে প্রে করছে যে ঈশ্বর যেন আমাকে, আমার বাবা মা, ভাই বোন, কাজিন সবার জন্য দোয়া করছে, হ্যাঁ, এবং আমাকে যেন একজন ভালো ইয়া হিসাবে কবুল করে, এটা সে দোয়া করছে তার ধর্মরীতি অনুযায়ী। তার কথায় আবার কোট অ্যান্ড কোট হচ্ছে, আই হ্যাভ হার্ড টেল অফ জিসাস মেনি আ টাইম। আমি যিনি যিশু খ্রিস্ট, তার গল্প অনেক শুনেছি। সে বলতেছে, আই ডোন্ট নো ওয়াই হি কেম অন আর্থ, কিন্তু আমি জানি না যে কেন সে পৃথিবীতে আসছিল। তাহলে আই ডোন্ট নো এরপরের যে অংশটা, এই যে ক্লজ মেকার যুক্ত, তারপরে ফাইনাইট ভার্ব যুক্ত অংশটা, আই ডোন্ট নো ওয়াই। সাধারণত ওয়াই থাকলে আমাদের মন চায় যে সম্ভবত ভাইয়া যেহেতু বলছে ওয়েন, হোয়ার থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসবে, তাহলে বোধহয় আমরা এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করব। মনটা চায় যে একটু অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করি, কিন্তু না, এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করব মানেই আমরা ধরাটা খাবো। কেন? এইখানে আই ডোন্ট নো, এই ভার্বটা কি জানি না, যদি তুমি রিপ্লেস করো তাহলে তুমি দেখবা আই ডোন্ট নো এইটা হচ্ছে একটা অবজেক্ট হিসাবে কাজ করেছে। কী হিসাবে কাজ করেছে ভাইয়া? অবজেক্ট হিসাবে। তুমি চাইলে এটা দিয়ে রিপ্লেস করতে পারবা, আই ডোন্ট নো ইট, আমি এটা জানি না। কি জানি না? ওয়াই হি কেম অন দিস আর্থ। তাইলে এই অংশটা কী হিসাবে ব্যবহৃত হইলো? এইটা নাউন হিসাবে ব্যবহৃত হলো। এবং যেহেতু এখানে ওয়াই আছে, একটা ক্লজ মেকার, এবং তারপর একটা ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আই ডোন্ট নো ক্লজ মেকার যুক্ত ফাইনাইট ভার্ব অংশ, সেটা ক্লজ, যেহেতু নো ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করেছে, এটা গিট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে মনে রাখা সহজের জন্য। এইটা হচ্ছে একটা নাউন ক্লজ, মনে থাকবে আশা করি। আই এম শিওর, আই ডোন্ট নো ওয়াই হি ডাইড, একই ব্যাপার, সে কেন মারা গেছে সেটাও আমি জানি না। বাট হি হ্যাড স্টোন অন হিজ হেড টু রেস্ট অন, কিন্তু তার মাথায় মানে একটা ছিল, পাথর ছিল। আই লাইক টু স্কুল ফার বেটার দ্যান ইন দ্য পিট। আমার মন চায় যে আমি স্কুলে যাই, যেটা পিটের চেয়ে অনেক ভালো, এই গর্তে বসে থাকাচ্ছে। কারণ সে যে সানডে স্কুলে যায়, তার ইচ্ছা করে রেগুলার স্কুলে যাইতে, পড়াশোনা করতে, বাচ্চারা চায় এটা। তাহলে সারা গোডলার যে ছিল 8 বছর বয়স, তার স্টোরি আমরা শুনলাম। আসে এবার ইজাবেলা রিড, তার বয়স হচ্ছে 12 বছর। ইজাবেলার বয়স 12 বছর। ইজাবেলা কি করে? I am wrought with my sister and brother. It is very sore work. Cannot say how many wrecks of or journeys I make from Pitt's bottom to wall face and back. It may be 30 or 40 on average. The distance varies from 100 to 250 fathom. 1 fathom equals 1.8 meter. Okay, বড় বাক্য একবারে বলছে সে।
3-4 লাইন আমরা ছোট ছোট করে আগে একটু ভাঙি। সে হচ্ছে একজন রাউট। রাউট হচ্ছে সাধারণত পিঠের একদম নিচে, দেখো এরপরে বলছে সে করে কি সেটা বুঝলেই বুঝবা। সে রেক্স অফ জার্নি ফ্রম পিটস বটম থেকে একদম ওয়াল ফেস পর্যন্ত যে সবসময় যায় মাল ক্যারি করে, যে একদম নিচ থেকে উপরে বেয়ে 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 নিয়ে যায়, মানে কয়লা একজন তো কাটে, একজন ভরে, একজন ভাঙে, পরিশ্রম ওইখানে বেশি। বাচ্চাদেরকে দিয়ে যেটা করতো টানাটানির কাজটা করতো, তো সে কি করতো, সে একজন রাউট ছিল যে এই কাজটা করে, ঠিক আছে, এই কাজটা করে। আরে এটা ছিল একজন রাউট। তো সে হচ্ছে এইটা যে পিটের বটম থেকে সে কয়লা নিয়ে উপরে যায় ব্যাগ কাঁধে নিয়ে, বা বাস্কেট কী বলে এটাকে, যে এটা রে, আরে ওদের হচ্ছে যেগুলো ঝুড়ি ছিল আর কি, বড় বড় হ্যাঁ, ওইটা নিয়ে যায়। দাঁড়াও কই, কার্টস, হেভি কার্টস নিয়ে যায়, ঠিক আছে, আমি শব্দটা ভুলে যাচ্ছিলাম। ইট মে অ্যাবাউট 30 or 25 অন অ্যাভারেজ, দিনে প্রায় 30 বার বা 25 বার সে উঠে নামে। অ্যাট দ্য ডিস্টেন্স ভ্যারিস, ভ্যারি কোত্থেকে আসছে, ওই যে আমরা একটা ভার্ব পড়ছিলাম ভেরি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর ভ্যারি যখন হয় তখন সেটা কি হয়ে যায়, VARY, এই ভ্যারিটা হচ্ছে ভার্ব। এটার সিঙ্গুলার ভার্সন হচ্ছে এই যে ভ্যারিস। ফ্রম 100 to 250 ফ্যাদম, 1 ফ্যাদম সমান সমান 1.8 মিটার, তাইলে প্রায় 4 দাঁড়াও, সব মিলে কিলোমিটারটা একটু হিসাব করবা তোমরা, আমি এখন কিলোমিটার হিসাব মনে নাই, ঠিক আছে, যে কত কিলোমিটার তাকে ডেলি যাওয়া আসা করতে হয় ফ্যাদম ধরে। আই ক্যারি অ্যাবাউট 1 CWT মানে হচ্ছে কিউবিট, হ্যাঁ, তাহলে প্রায় 50 কেজি। ভালো করে বুঝো তার বয়স কত, আরেকবার মনে করাই দেয়, এগুলো একটু মনে রাখো। 12 বছর বয়স। ইমাজিন করো যে 12 বছর বয়সে একটা বাচ্চা, মানে বাংলাদেশের হিসাবে ক্লাস 7 বা 8-এ পড়ে একটা বাচ্চা, ইজাবেলা। এই বাচ্চাটা 50 কেজি ওজনের একটা কার্ট, ক্লাস 7 বা 8 একটা বাচ্চার ওজন কত থাকে, 30 কেজি সর্বোচ্চ। সে 50 কেজির একটা কার্ট পিঠে নিয়ে মানে 30 থেকে 35 কিলোমিটার, 30 থেকে 35 বার, 20 থেকে 25 বার এই নিচ থেকে মানে 100-200 ফেদম উপরে যে সেইটা রেগুলার বহন করতেছে। আই ক্যারি অ্যাবাউট 1 CWT অ্যান্ড কোয়ার্টার অন মাই ব্যাক। আর একটু বেশি, সরি, আমি লাইন শেষ করার আগে ব্যাখ্যা করা শুরু করছি। 50 কেজির সাথে আরও একটু, তার মানে প্রায় 65 কেজি, 60 থেকে 65 কেজি জিনিস নিয়ে সে উঠে। অ্যান্ড হ্যাভ টু স্টুপ মাচ অ্যান্ড ক্রিপ থ্রু ওয়াটার হুইচ ইজ ফ্রিকুয়েন্টলি আপ টু ক্লেভস অফ মাই লেগ। আমার পায়ে তখন যেহেতু সবসময় খনন কাজ চলে, মাটি কাদা থাকে, সে এরকম ঢুলে ঢুলে স্টুপ করে করে আগায়, যেইটা তার ক্লেভস অফ মাই লেগস, পানি কোন পর্যন্ত উঠে যায়, তার হাঁটুর উপর পর্যন্ত প্রায় পানি উঠে যায়, এইরকমভাবে সে নিয়ে আগায়। ওয়ান্স আই গেট ডাউন, যখন আমি নিচে নামি, আই ফ্রিকুয়েন্টলি ফল অ্যাসিপ ওয়াইল ওয়েটিং ফর কল ফ্রম হিট অ্যান্ড ফ্যাটিক, যে আমি যখন নিচে নামি, উপর থেকে যখন নিচে আসি এবং নেয়ার জন্য ওই কার্ড ভরতে ভরতে যতক্ষণ ওই ভেতরের যে গরম, এই গরমে আমি অতিষ্ঠ হয়ে যাই, আমি মাঝে মাঝে ঘুমায় যাই, খুবই স্বাভাবিক। আই ডোন্ট লাইক দ্য ওয়ার্ক নট দ্য লেসিস, আমার করতে এগুলো ভাল লাগে না, আমার বোনেদের এগুলো ভাল লাগে না, বাট দে আর মেড টু লাইক ইট, কিন্তু তাদেরকে এটা বাধ্য করা হয়। মেড টু লাইক মানে হচ্ছে কাউকে যখন তুমি কোনো কিছু বাধ্য করতেছো, ঠিক আছে। When the weather is warm, there is difficulty in breathing and frequently the lights go out. যখন বেশি গরম থাকে, একে তো ভেতরের গরম, যখন ওয়েদার খুবই হট থাকে সামারে, তখন আমরা ব্রিথ করতে পারি না, ব্রিথ ইন করতে পারি না, অর্থাৎ নিঃশ্বাস নিতে পারি না, এবং মাঝে মাঝেই দেখা যায় যে ইলেকট্রিসিটি চলে যায় বা লাইট চলে যায়। এই হচ্ছে অবস্থা। ম্যারি ব্যারেট, যার বয়স হচ্ছে 14 বছর, সেও একজন মেয়ে। 3জন মেয়ের ছোট ছোট কিশোরী মেয়ের গল্প আমরা শুনতেছি। একজনের বয়স ছিল 8 বছর, ঠিক আছে, আরেকজনের বয়স হলো 12 বছর, এখনকার বয়স হচ্ছে 14 বছর। আই হ্যাভ ওয়ার্ক ডাউন ইন দ্য পিট ফর 5 years। তাহলে তুমি স্টোরিটা বুঝো 3জনের। প্রথমজন কোথায় লিখব, এখানে লিখি। প্রথমজন কে ছিল, সারাহ, রাইট। সারাহ কাজ করতো, সাপোজ এইটা মাটি, এইখান থেকে আস্তে আস্তে নেমে একদম এইখানে এসে কয়লার খনি, ধরো মাটির এইখানে 250 ফেদম ভিতরে, ঠিক আছে, এইখানে হচ্ছে কোয়াল পাওয়া গেল, এই কোয়াল পাওয়া গেল এইখানে।
সারার কাজ ছিল হচ্ছে এই জায়গায় বসে এই দরজাটা খুলে দেয়া, হ্যাঁ এখানে একটা দরজা আছে সাপোজ, সারার কাজ ছিল এইটা। আর এতক্ষণ যে ইজাবেলার গল্প শুনলাম, ঠিক আছে, ইজাবেলার যে গল্প শুনলাম, ইজাবেলার কাজ ছিল এই যে এইখানে ওরা কোয়াল টোয়াল কেটে এইখানে কার্ড ভরতেছে, ঠিক আছে, এইখানে কার্ড ভর্তি করা, এইখানে এসে ওকে যেটা করতে হইতো এই রুটটা এইখান থেকে কার্ড নিয়ে এইভাবে ধরে ধরে উঠে এই দরজার আগ পর্যন্ত ওর কাছে আসা পর্যন্ত নিয়ে আসতে হইতো। বাইরে হয়তো কেউ কাজ করতেছে, এইটা ওকে করতে হইতো, যেটা প্রায় 50 কেজি এক একটা, 50 বেশি 60 কেজি করে, ঠিক আছে, 60 50+ এরকম করে নিয়ে নিয়ে উঠতো। এইবার এখন যার গল্প আমরা পড়তেছি, আমাদের এখনকার গল্পের নাম কি, ম্যারি ব্যারট। ম্যারির কাজ হচ্ছে এই কোয়ালার এইখানে এই পিট, দিস ইজ দ্য পিট, এই পিটে তার মূল কাজ, এখানে সে খনন কাজে অংশগ্রহণ করতো। আসো, আই ওয়ার্ক ডাউন ইন পিট ফর 5 ইয়ার্স। 5 ইয়ার্স মানে তার এখন 14 বছর বয়স, মাইনাস করো 5, তাহলে -5 মানে সে হচ্ছে 9 বছর বয়স থেকে এই কাজ করা শুরু করছে। তার বয়স যখন 9 ইয়ার্স তখন এই কাজ করা সে শুরু করছে। মাই ফাদার ওয়ার্কস ইন নেক্সট পিট, আমার বাবা নেক্সট পিটে কাজ করতো। আই হ্যাভ 12 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, all of them but one live at home. They wave at the wind, hurry, one of them can read, none the rest can. All right, they never went to the day school, acha, but 3 of them go to Sunday school. I come down the pit at 7 in the morning. আচ্ছা আসো, কি বলছে শুরু থেকে পড়ি, অনেক অনেক বক্তব্য একবারে দিয়ে গেছে, আমরা ভেঙে ভেঙে পড়ি। যে তার বাবা তার নেক্সট পিটে কাজ করে, তার 12 ভাই বোন আছে, সব মিলে 12টা, ঠিক আছে, তার মধ্যে পড়াশোনা করতে পারে কয়টা, একটাও না নাকি, হ্যাঁ একটা পড়াশোনা ঠিকঠাক করতে একজন পারে। ওয়ান অফ দেম ক্যান রিড, নান রেস্ট ক্যান রিড অর রাইট। 12টা ভাই বোনের মধ্যে মাত্র একজন পড়তে পারে, বাদ বাকি কেউ পড়া বা লেখা জানে না। দে নেভার ওয়েন্ট টু ডে স্কুল, তারা কখনো ডে স্কুলে যায় না, মানে রেগুলার স্কুল যেটা সেটা যায় না। 2-1 আমরা দেখি, 3 অফ দেম, 3জন যায় সানডে স্কুলে, ঠিক আছে, সানডে স্কুলে 3জন যায়। আই কাম ডাউন ইউজুয়ালি, সে আসে ইন দ্য পিট অ্যাট 7 in the morning, 7টার সময় আসে। তাহলে 3:30টার সময় যে আসে সে কী করে, সে এসে দরজা খুলে অন্যদেরকে রাস্তা টাস্তা পরিষ্কার করার জায়গা দেয়। 7টা থেকে হয়তো মূল খনন কাজ শুরু হয়। আই ডু নট লাইক ওয়ার্কিং ইন দ্য পিট, আমার সেখানে কাজ করতে ভাল লাগে না। তাহলে লাইক অথবা ডু নট লাইক রাইট ফর্ম ভার্বস অনুযায়ী ভার্বের তার সাথে যদি কিছু বসে তাহলে ভার্ব 4 অর্থাৎ নন ফাইনাইট আইএনজি বসবে, সেটা বসছে। আই ডু নট লাইক ইন দ্য পিট বাট আই এম অবলাইজ টু গেট আ লিভিং, আমাকে তো কাজ করে জীবিকা অর্জন করতে হবে। আই ওয়ার্ক অলওয়েজ উইদাউট স্টকিংস, আমি সব সময় উইদাউট স্টকিং, সে কোনো স্টকিং পরে থাকে না, শোজ থাকে না, ট্রাউজারও থাকে না, মানে সেখানে যে কাজ করতেছে শি ইজ অলমোস্ট নেকেড, অলমোস্ট। আই ওয়ার নাথিং বাট মাই শেমিস, অর্থাৎ লম্বা যে আলখেল্লাটা থাকে আমাদের দেশে, যেগুলা শেমিজ হিসাবে ব্যবহৃত হয়, লম্বা আলখেল্লা, 14 বছরের একটা মেয়ে শুধু ওইটুকুই পরে থাকে। আই হ্যাভ টু গো আপ অ্যান্ড ওয়ার্ক উইথ দ্য ম্যান, আমাকে ছেলেদের সাথে কাজ করতে হয়। তুমি সিনারিওটা বোঝো, মানে কী পরিমাণ ভয়ঙ্কর এবং ইনহিউম্যান যে বলা হয়েছে। একটা 14 বছরের মেয়ে ট্রাউজার ছাড়া, শুজ ছাড়া, স্টকিং ছাড়া, জাস্ট একটা শেমিস পরে সে লোকেদের সাথে কাজ করতেছে, ছেলেদের সাথে বা পুরুষদের সাথে। দে আর অল নেকেড দেয়ার, প্রত্যেকটা পুরুষ সেখানে উলঙ্গ হয়ে আছে। কেন ভাই, মানে এটার কারণটা কি? তোমাদেরকে আমি একটা সিরিয়াল দেখতে বলতে পারি। চেরনোবিল নামে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম তোমরা শুনছো রাশিয়াতে, যেটা 1900, আমি সালটা ভুলে গেছি, কোনো এক 67 বা কোনো এক সময় সেটা পারমাণবিক বিদ্যুৎ, এই যে বাংলাদেশে এরকম রিসেন্টলি শুরু হয়েছে এই তাপকেন্দ্রে, হঠাৎ করে সেটা ব্লাস্ট হয়েছিল কোনো একটা কারণে, কোর ফেটে গেছিলো সেটার। তো ওইখানে যখন মানে ওইটাকে সমাধান করার জন্য যাদেরকে দরকার ছিল, এরকম একটা জায়গার কোয়াল মাইনারদের দরকার ছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই লার্নড যে এত বেশি হিট থাকে যে ওরা গায়ে কিছু পরতে পারে না, মানে জামা কাপড় যে পরে থাকবে ওই অবস্থা তাদের থাকে না। সো জামা কাপড় যেহেতু পরতে পারে না, তাদেরকে কী করতে হয়, তাদেরকে একদম নেকেড থাকতে হয়। যারা পুরুষরা কাজ করে রীতিমতো তারা উলঙ্গ ছিল, ওই মুভিতেও মানে ওই সিরিয়ালেও তাদেরকে দেখা যায়। সো এটা খুব রেগুলার। সমস্যা হচ্ছে যখন তুমি ওইখানে কম টাকায় মেয়েদেরকেও পাঠাচ্ছ, মানে একই সাথে তারা কাজ করতেছে, মানে এনভায়রনমেন্টও তখন ইনহিউম্যান হয়ে যায়। হয়তো তার বাবা পাশের পিঠেই কাজ করতেছে, রাইট, মাই ফাদার ওয়ার্ক ইন দ্য নেক্সট পিট, তার পাশের পিঠে মেয়ে অর্ধনাঙ্গা হয়ে কাজ করতেছে। সো দিস ইজ ইনহিউম্যান লেভেলের, কোন ইনহিউম্যান লেভেল বোঝা যাচ্ছে না। আই হ্যাভ গট ওয়েল ইউজ টু উইথ দ্যাট,
এখন সমস্যা হচ্ছে যে তারা এটার সাথে ইউজ টু হয়ে গেছে, কী করবা, তাদের টাকা পয়সা নাই, তাদেরকে তো তাদের লিভিং বেছে নিতে হবে। এই যে সে বলছে আই এম অবলাইজড টু গেট আ লিভিং, দ্যাটসে আমাকে যেটা করতে হয়েছে, যেই সিচুয়েশন আমি এতক্ষণ বর্ণনা করলাম, আমি এটার সাথে ইউজ টু হয়ে গেছি, এটা উনি বলতেছেন। ম্যারি বলতেছে যে এটা একটা সমস্যা মনে হতে পারে, ইউ এন্ড আই আর থিঙ্কিং ইটস উইয়ার্ড, বাট ও বলতেছে আই গট ইউজ টু দ্যাট, আমি এটার সাথে ইউজ টু হয়ে গেছি, আই ডোন্ট কেয়ার মাচ অ্যাবাউট ইট, আমি এটাকে এখন আর কেয়ার করি না। আই ওয়াজ আফ্রেড অ্যাট ফার্স্ট, প্রথম দিকে আমি একটু ভয় পেয়েছি, ইয়া ট্রু, অ্যান্ড ডিড নট লাইক ইট, বাট দে নেভার বিহেভ রুডলি টু মি। কিন্তু ওই পুরুষগুলা যারা মানে নেকেড হয়ে আছে সবাই গরমে, তারা কেউই তার সাথে কোনোদিন রুডলি ব্যবহার করে না, বিকজ সবাই এখানে লিভিং মানে তার নিজের জীবন ধারণ করার জন্য, কিছু টাকা কামানোর জন্য আসছে। এই সুযোগটা, এই যে অল্প পয়সায় মানুষকে খাটানোর সুযোগটা নিচ্ছে হচ্ছে তখনকার কোয়াল মাইনার যারা কোম্পানির যারা মালিক ছিল তারা। এইটাই হচ্ছে আমাদের আজকের গল্পের মূল প্রতিপাদ্য, যেটা ছিল 3টা লোকের নাম পড়লাম আমরা, 3টা শিশু বাচ্চার নাম পড়লাম, সারা গোডলার যার বয়স ছিল 8, ইজাবেলা রিড যার বয়স ছিল 12, এবং এখানে আমরা ম্যারিরকে পড়লাম যার বয়স ছিল 14। প্রত্যেকেরই 3টা ভিন্ন পজিশনে তারা কাজ করতো এবং মানে একটা আরেকটার চেয়ে বেশি ইনহিউম্যান অবস্থায় তারা আছে। সারার যে বয়স 8 বছর বয়সে সে যা করে খুবই কষ্টের, 12 বছর বয়সে ইজাবেলা যেটা করে তারা সেটাও তার বয়সে খুবই কষ্টের, এবং 14 বছর বয়সে ম্যারিকে যেই সিচুয়েশন ফেস করতে হয় প্রত্যেক দিন, এইটা তার বয়সেও খুবই ইনহিউম্যান। মোটের উপর একটা অসভ্য অবস্থার মধ্যে মানুষের সাথে নর্মাল হিউম্যানদের যে ডিগনিটি সেটাও এখানে পাইতো না। সো শিশুশ্রম সবসময় শিশুশ্রম বন্ধ করা উচিত। আমরা যখন খুব ছোটো ছিলাম, তোমরা এগুলো দেখছো কিনা জানি না, ইউটিউব ঘাটলে পাবা, মানে এখন তো আর এগুলো নিয়ে কেউ বদার করে কিনা আমি জানি না, তখন খুব হইতো, এখনও শিশুশ্রম বাংলাদেশে চলে। আমরা এই সময় দেখতাম যে বিটিভিতে একটা সামাজিক আন্দোলন চলতো, সাংস্কৃতিক আন্দোলন চলতো, যে শিশুদেরকে দিয়ে কাজ করানো যাবে, একটা সুন্দর গান ছিল, তুমি ইউটিউবে দেখতে পারো, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তোরে একটি সাজানো বাগান চাই। খুব অসাধারণ। এবং তখন দেখানো হইতো যে ওই যে ওয়ার্কশপে ওয়ার্লিং করতেছে বাচ্চারা, মাটি কাটতেছে বাচ্চারা, মানে বিভিন্ন রেস্টুরেন্টে ওয়েটার সাজতেছে বাচ্চারা, বাসের কন্ট্রাক্টর বাচ্চারা, লেগুনার হেল্পার বাচ্চারা, এগুলো যেন না হয়, এটা বন্ধ করার জন্য। বাট সিনারিওগত আমি যখন দেখছি এটা, তখন আমার বয়স হতো 7, 8, 9। আমার খুব খারাপ লাগতো যে একটা বাচ্চা 7, 8 বছরের বাচ্চা এই কাজ করতেছে। সো নাও ইটস বিন 25 ইয়ার্স, মানে আমার ভাগ্নের বয়স এখন হয়ে গেছে সেটা, বা আমার সন্তানদের বয়স হয়ে যাচ্ছে এরকম, কিন্তু তারাও একই জিনিস দেখতেছে। সো এটা চেঞ্জ হচ্ছে না কোনোভাবেই। সো এটা তোমরা যখন বড় হওয়ার চেষ্টা করবা যে সমাজে ওই অবদানটা রাখতে, যেন প্রত্যেকটা শিশু আসলেই আমরা যেন শিশুদের তোরা একটা সাজানো বাগান রেখে যাইতে পারি। এই গল্পের বাদবাকি যে অংশগুলো মানে এমসিকিউ এবং অন্যান্য, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাদবাকি তো তোমাদের আলাদা করে পড়ানো হবে, যেগুলা যখন প্রশ্ন এবং ইয়াগুলা ওইগুলো তখন দেখে নিবা। আর প্যারাফ্রেজিং বা ফ্লোচার্টগুলো তোমরা তোমাদের বই থেকে অথবা ইয়া থেকে দেখে নিতে পারবা। সো এই ছিল আজকের নতুন একটা গল্প, নতুন একটা আর্টিকেল, যেটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থাকবে, অ্যাডমিশনে ডেফিনেটলি আসবে। আশা করছি এটা থেকে তোমাদের যদি পরীক্ষায় আসে তোমরা ঠিকঠাক অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।